আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে এক টুকরো হলুদ ধাতু সোনা, এটার জন্য এত মাতামাতি কেন? যুগ যুগ ধরেই তো এটা শুধু গয়না না, এটা আসলে সম্পদ আর নিরাপত্তার একটা প্রতীক। কিন্তু সেই প্রতীকটাই যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে শুরু করে, তখনই তো আসল গল্পটা পাল্টে যায়। আর বাংলাদেশে ঠিক এখন সেটাই হচ্ছে। সোনার দাম এমন জায়গায় পৌঁছেছে যা নিয়ে সবার কপালেই চিন্তার ভাঁজ। তো চলুন এই সোনালি ধাঁধার গভীরে একটু ঢোকা যাক। ব্যাপারটাকে এখন আর এমন নেই যে দাম বাড়বে কিনা। আসল প্রশ্নটা হলো, দাম যে বাড়ছে এর পেছনের কারণটা কি? মানে কোন শক্তিটা সোনার বাজারকে এভাবে ওপরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে? এই উত্তরটা খোঁজার আগে চলেন সেই রেকর্ড ভাঙা সংখ্যাটা একবার দেখে নিই। 2,69,788 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এক ভরি 22 ক্যারেট সোনার জন্য এটাই এখন নতুন দাম। সংখ্যাটা কিন্তু শুধু বড় না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ভেঙে দেওয়ার মতো। ভাবা যায়, মাত্র 1 বছর আগেও যে অঙ্কটা অবিশ্বাস্য মনে হতো, সেটাই আজকে বাস্তব। এই যে এত বড় একটা লাফ, এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাজারের ভেতরে বড়সড় কোনো পরিবর্তন এসেছে। তো এই যে হেডলাইন প্রাইসটা আমরা দেখলাম, এটা তো গল্পের কেবল শুরু। চলুন এবার সোনা আর রূপার বাজারের আরও একটু গভীরে যায়, দেখি আজকের বাজারের পুরো ছবিটা আসলে কেমন। দেখুন, এই সংখ্যাগুলো কিন্তু একটা গল্প বলছে। আর সেটা শুধু 22 ক্যারেটের গল্প না, 21 ক্যারেট বলেন, 18 ক্যারেট, এমনকি সনাতন পদ্ধতির সোনা, সব কিছুর দামই কিন্তু লাফিয়ে বেড়েছে। এর মানেটা কি? মানে হলো বাজারের সব ধরনের ক্রেতাই এখন এই দাম বাড়ার চাপটা টের পাচ্ছেন। এটা কোনো একটা নির্দিষ্ট সেগমেন্টের ব্যাপার না, বরং পুরো বাজারেই এই হাওয়া বইছে। এখন একটা খুব জরুরি বিষয় আছে যেটা জেনে রাখা ভালো। আমরা যখন দোকানে গয়না কিনি তখন যে দামটা দেখি সেটাই কিন্তু ফাইনাল প্রাইস না। এর সাথে আরও যোগ হয় 5% ভ্যাট আর কমপক্ষে 6% মজুরি। মানে বুঝতেই পারছেন, আসল দামের সাথে এই বাড়তি খরচগুলো জুড়ে মোট খরচটা কিন্তু আরও বেশ খানিকটা বেড়ে যায়। আচ্ছা, সোনার দামের এই যে তোলপাড়, এর মধ্যে রূপার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। সেও কিন্তু একদম চুপচাপ বসেনি, নিজের রেকর্ড সেও গড়ছে। আসলে কি হচ্ছে, সোনার দামের এই অস্থিরতার কারণে অনেকেই এখন রূপাকে একটা ভালো বিকল্প হিসেবে দেখছেন। আর সেটার প্রভাব তো রূপার দামের ওপর পড়বেই, তাই না? এই যে দাম বাড়ছে কমছে, এটা কিন্তু সাধারণ কোনো মূল্যবৃদ্ধি না। এটা অনেকটা একটা ইকোনমিক রোলার কোস্টারের মতো। আর এই রোলার কোস্টারের চালককে, সেটা বুঝতে হলে আমাদের কিছু ডেটার দিকে তাকাতে হবে। 15 ভাবা যায়, চলতি বছরের শুধু প্রথম মাসে সোনার দাম 15 বার অ্যাডজাস্ট করা হয়েছে, মানে প্রায় প্রতি 2 দিনে একবার। এই একটা তথ্যই কিন্তু বাজারের অস্থিরতাটা বোঝানোর জন্য যথেষ্ট। এত ঘন ঘন পরিবর্তন হলে সাধারণ ক্রেতা বা বিনিয়োগকারী কারোর পক্ষেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় না। আনি যে 15 বার দাম বদলানো হলো, তার মধ্যে 12 বারই কিন্তু দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র 3 বার। ট্রেন্ডটা তাহলে একদম পরিষ্কার, তাই না? দামের গতিপথটা মোটামুটি একমুখী, ওপরের দিকে। মাঝে সাঝে একটু কমা বাড়া হলেও মূল স্রোতটা কিন্তু ওপরের দিকেই যাচ্ছে। আর ভাববেন না যে এই অস্থিরতাটা শুধু এই বছরের ঘটনা। গত বছরেও কিন্তু আমরা একই রকম একটা চিত্র দেখেছি। সেবার মোট 93 বার দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে 64 বারই দাম বেড়েছিল। তার মানে এটা একটা দীর্ঘমেয়াদী ট্রেন্ড, একটা সিস্টেমিক ইস্যু, যার প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতে বেশ ভালোভাবেই পড়ছে। তো দামের এই যে বাড়াবাড়ি, তার চিত্রটা তো আমরা দেখলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কেন? কি এমন হচ্ছে যে দামটা এভাবে বাড়ছে? চলুন কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, আমরা দোকানে গয়নার যে দামটা দিই, সেটার উৎসটা কোথায় সেটা বুঝতে হলে আমাদের তেজাবি স্বর্ণ জিনিসটা কি তা জানতে হবে। সহজ করে বললে তেজাবি স্বর্ণ হলো একদম খাঁটি সোনা, মানে পিওর গোল্ড বার। এটাকে অনেকটা রুটি বানানোর ময়দার মতো ভাবতে পারেন। এই ময়দার দাম বাড়লে যেমন রুটির দাম বাড়ে, ঠিক তেমনি এই তেজাবি সোনার দামের ওপর ভিত্তি করেই কিন্তু পুরো গয়নার বাজারের দাম ঠিক হয়। সোজা কথা, ওটার দাম বাড়লে গয়নার দামও বাড়বে। এর পেছনে আসলে দুটো মূল কারণ কাজ করছে। একটা হলো আমাদের দেশের ভেতরের কারণ, আরেকটা আন্তর্জাতিক। দেশের বাজারে তেজাবি সোনার দাম বাড়ছে, এটা তো ঠিক, কিন্তু আসল খেলাটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে। যখন বিশ্ব অর্থনীতিতে কোনো অনিশ্চয়তা তৈরি হয় বা ধরেন আমেরিকান ডলার একটু দুর্বল হয়ে পড়ে, তখন বড় বড় বিনিয়োগকারীরা তাদের টাকা সুরক্ষিত রাখার জন্য সোনা কেনা শুরু করেন।
সোনাকে তারা একটা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় বলে মনে করে আর বিশ্বজুড়ে এই যে কেনার হিড়িক পড়ে সেটাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়িয়ে দেয় আর সেই ঢেউটা সরাসরি এসে লাগে আমাদের দেশের বাজারে। তো এই সব বড় বড় সংখ্যা আর বাজার বিশ্লেষণের বাইরে যদি আমরা ভাবি, তাহলে এই যে ক্রমাগত দাম বাড়ছে এর প্রভাবটা সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ছে, তাদের ফ্যামিলি বাজেটে, বিয়ের পরিকল্পনায় বা ধরেন দেশের পুরো অর্থনীতির ওপর এর প্রভাবটা কি? যারা এই বাজারটা প্রতিদিন দেখেন, মানে বিশেষজ্ঞরা, তারা কিন্তু একটা সতর্ক বার্তা দিচ্ছেন। তাদের কথা হলো, সোনা ধীরে ধীরে মধ্যবিত্তের সঞ্চয়ের একটা মাধ্যম থেকে সরে যাচ্ছে। এটা এখন শুধুমাত্র ধনীদের একটা বিলাসী পণ্য হয়ে উঠছে। আর এই পরিবর্তনটা কিন্তু শুধু অর্থনৈতিক না, এটা একটা সামাজিক পরিবর্তনও বটে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বাজারের এই যে রোলার কোস্টার রাইড, এটা কি চলতেই থাকবে? একটা জিনিস কিন্তু পরিষ্কার, সোনার দামকে আজকে যে কারণগুলো নিয়ন্ত্রণ করছে সেগুলোই কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের সঞ্চয়ের অভ্যাস, এমনকি আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎটাকেও নতুন করে গড়ে দিচ্ছে। তাই প্রশ্নটা এখন আর শুধু এক টুকরো সোনার দাম নিয়ে নয়, আসল প্রশ্ন হল ভবিষ্যতের এই চিরকালীন সম্পদের অংশীদার হওয়ার সুযোগটা আসলে কাদের থাকবে আর কাদের থাকবে না।